হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্স আইটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর বিজনেস স্টাডিতে চ্যাপ্টার 2 টা এনেছি, ব্যবস্থাপনার মূলনীতি। তো ব্যবস্থাপনার মূলনীতি কি? ধর একটা স্কুল আছে, সেই স্কুলের হেডমাস্টার আছেন, তিনি কিভাবে ক্লাস নেবে, কারা ক্লাস নেবে, কোন কোন শিক্ষকরা কোন কোন ক্লাসের জন্য থাকবেন, সবকিছু চলবে, এই সমস্ত কিছু নিয়ে নিয়ম বানিয়েছে। এই নিয়মগুলোকেই আমরা একটা সিম্পল ভাবে বলতে পারি ব্যবস্থাপনার মূলনীতি। 1916 সালে হেনরি ফেল এরকমই কিছু একটা বলেছিলেন, সেটা আমাদের কি বিজনেসের ক্ষেত্রে ব্যবস্থাপনা করার জন্য, এবং সেই সমস্ত নিয়মগুলো আমাদের স্কুল, অফিস, দোকান, বিজনেস সমস্ত জায়গাতেই প্রযোজ্য। ঠিক আছে? তো এইটাই বলেছে, ব্যবস্থাপনার মূলনীতি হলো মৌলিক নমনীয় দিক নির্দেশনা যা ব্যবস্থাপকের কার্যকর সিদ্ধান্ত নিতে এবং দক্ষতা বাড়াতে এবং সংস্থার কাজকর্ম সমন্বয় করতে সহায়ক। এই মূলনীতিগুলো অভিজ্ঞতা এবং বিশ্লেষণের উপর গড়ে উঠেছে, মানে রিজিড না, এটা একদম থিন না, যেটা চেঞ্জ হতে থাকে। ফরাসি শিল্পপতি হেনরি ফেল 1916 সালে তার বই জেনারেল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এই ধারণাগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে সংজ্ঞায়িত করেন, যেখানে তিনি ব্যবস্থাপনার 14টি মূলনীতি নিয়ে কথা বলেছিলেন, সেটা আমরা পরে দেখছি। এর বৈশিষ্ট্য কি? সর্বজনীন প্রয়োগ, মানে স্কুল, হসপিটাল, দোকান সমস্ত জায়গাতে এটা আমরা কাজে লাগাতে পারবো। সাধারণ নির্দেশনা, কিভাবে কাজ করতে হয় কিন্তু কোনো জোর না করে, মানে স্পেসিফিক, মানে ওরকম না যে এইটাই করতে হবে, ঠিক ঠিক আছে, যে এইটাই করে চলতে হবে, আমরা সবাই চুপচাপ থাকবো, ভদ্রভাবে ক্লাস করব, এই সমস্তগুলোকে সাধারণ নির্দেশনা বলা হয়ে থাকছে। অভ্যাস থেকে শেখা, তাই না? তো হলো এগুলো কি আমাদের অভিজ্ঞতা, মানে ব্যবহার করে করে আমরা শিখেছি। আর নমনীয়, দরকার এটা প্রয়োজনে এটা হলো চেঞ্জ করতে পারি আমরা, এখন এইভাবে বিজনেস হচ্ছে না, আমরা অন্য একটা নির্দিষ্ট নিয়ম ফলো করতে পারি, আমাদের বিজনেসের মধ্যে যে যে নিয়মগুলো আগে ফলো করতাম সেই স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারি। আর মানবিক, মানুষের সঙ্গে ভালো করে যে ব্যবহার আচার ইত্যাদির দ্বারা সহযোগিতা করা, এই সমস্ত কথাগুলোকে মেনে হলো এটা বানানো হয়েছে, যাতে কেউ অফেন্ড না হয়ে থাকে। তারপর আছে কি কারণ এবং প্রভাব, মানে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, যদি সঠিকভাবে কাজ করে আমরা সঠিকভাবে ফল পাবো, এরকমই ব্যাপার। আর দক্ষতা বাড়ায়, সময়, টাকা, পরিশ্রম সমস্ত কিছু বাঁচায় এবং আমাদের এফিসিয়েন্সি বাড়াতে সাহায্য করে। আর এর গুরুত্ব কি আছে? উপযোগী দৃষ্টিভঙ্গি প্রদান, মানে ভালো পরামর্শ দেয়, কিভাবে কাজ করলে ভালো হয় সেটা শেখায়। নতুন নতুন অভিজ্ঞতা আনে, নতুন শিক্ষার একটা সহায়ক হিসেবে কাজ করে, তাই না? আর কি আছে? যুক্তি দিয়ে কাজ করা শেখায়, বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে, যুক্তিসঙ্গতভাবে কাজ করা শেখায়। সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ, একটা অর্গানাইজ বিজনেসের মধ্যে কি ডিলিং করতে হবে, কি কত আমরা প্রফিট করতে চাই, এই সমস্ত যে আমরা জিনিসপত্র আমরা স্থির করেছি সেটাকে বাস্তবায়িত করতে সাহায্য করে। একটা বিজ্ঞান হিসাবে এটাকে ধরা হয়, কারণ এটা যুক্তি অনুযায়ী লজিক্যালি আমাদের এই সমস্ত কিছু এসেছে নীতিগুলো, এবং আমাদের কি প্রফেশনাল করে তোলে, কাজের মধ্যে শৃঙ্খলা, নীতি, এই সমস্ত কিছু আনে। সীমাবদ্ধতা কি? এইগুলো সব জায়গায় একভাবে চলে না, বড় দোকানে একভাবে, ছোট দোকানে আর আলাদাভাবে, ঠিক আছে? আবশ্যিক, একদম নয়। তারপর কি আছে? মূলনীতি পরস্পরের সঙ্গে বিরোধপূর্ণ হতে পারে। একটা নিয়ম বলছে যে ধীরে কাজ করার জন্য, আরেকটা নিয়ম বলছে তাড়াতাড়ি কাজ করার জন্য, তখন প্রবলেম হতে পারে। তারপর সময় বদলালে, সেটা হলো কি সময়, তারপর পরিবেশ, সেই অনুযায়ী আমাদের এটা চেঞ্জ হতে থাকে। আগে যেটা চলতো এখন সেটা চলবে না। এবং জটিল মানব আচরণ, মানুষের ক্ষেত্রে মানুষ কেউ ভালো কাজ করছে, কেউ খারাপ কাজ করতে পারে, এটা হলো দুটোই হতে পারে, কাউকে বেশি কঠোরভাবে এটা চাপিয়ে দেওয়া হলে তখন সমস্যা আছে, কেউ করতে পারছে না, কেউ ফ্রি ভাবে কাজ করে, এই সমস্ত কিছু এগুলো আমাদের নির্দেশনা করে, এবং এটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। ঠিক আছে? তারপর হলো সাংস্কৃতিক পার্থক্য, যেমন বিভিন্ন দেশের মধ্যে দেখো, অন্য জায়গায় কলেজে বা স্কুলের মধ্যে, বাইরের দেশে আমেরিকা ইত্যাদি, তাদের নাম ধরেও ডাকা হয়ে থাকে প্রফেসরদের, কিন্তু আমাদের এখানে তো এই ব্যাপারটা নেই। তো এইটা কালচারাল ডিফারেন্সেসও থাকতে পারে। তাদের কলিগদের কেউ স্যার না বলে, বা তাদের উচ্চপদস্থ কলিগদের না, উচ্চপদস্থ কোনো কর্মচারী তাদেরকে স্যার না বলে নাম ধরে রাখছে, সেটা তো এখানে চলবে না, সেরকমই ব্যাপার। অনেকে তাকে পুরোনো নিয়মেই চলতে চায়, কোনো পরিবর্তন করতে চায় না, পরিবর্তনের প্রতিরোধী, সেইগুলো আমাদের হতে পারে। ঠিক আছে? তো এইগুলো মূলনীতির হলো সীমাবদ্ধতা। ব্যবস্থাপনার উদ্দেশ্য এবং মূলনীতির মধ্যে পার্থক্য কি? উদ্দেশ্য কি, কি চাই, মানে ব্যবস্থাপনার মাধ্যমে অর্জনযোগ্য লক্ষ্য। আর মূলনীতি কি, কিভাবে আমরা পাবো, তাই তো, এরকম হলো ব্যাপার। ঠিক আছে? এটা নির্দিষ্ট পরিমাপযোগ্য ফলাফল দেয় এবং বিস্তৃত এবং নমনীয়, এটা কি চেঞ্জ হতে থাকে, যেটা বললাম কি অর্জন করতে হবে, কিভাবে অর্জন করতে হবে। আবার এর ক্ষেত্রে কি হলো, একটা নির্দিষ্ট সময় নির্ধারিত পরিমাপযোগ্য, এটা সময়ের ঊর্ধ্বে, মানে আমাদের কাজ চালিয়ে যেতে হবে, তারপর গিয়ে আমরা একটা নির্দিষ্টভাবে কাজ চালিয়ে যেতে পারবো, তাহলে আমরা গিয়ে রেজাল্ট পাবো। আর এটা পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে। আর কিভাবে আমরা নীতিটা, এটা সংগঠন, নেতৃত্ব, কিভাবে আমরা লিড করছি, সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে। যেরকম 10% লাভ করতে হবে, এবার এটার জন্য কি করতে হবে, আমাদের হলো কাজটাকে ভাগ করতে হবে, আদেশ দিতে হবে, এই সমস্ত কিছু আমাদের কি মূলনীতির মধ্যে পড়ে। বোঝা যাচ্ছে? তো এইটাই হলো সিম্পল ব্যাপার। তারপর হলো কি পদ্ধতি, মানে প্রসিডিওর আর রুলস এর মধ্যে পার্থক্য। রুলস কি, প্রসিডিওর কি বলছে, কি কি ধাপ অনুসরণ করতে হবে, রুল কি এই ধাপটা করার জন্য কি করতে হবে, কি করা যাবে না। ঠিক আছে? এটা ফ্লেক্সিবল, এটা কঠোর। রুল তো একদম কঠোর থাকে যে হ্যাঁ এটা আমাদের নিয়ম, যে আমরা হলে এই টাইমে আসবো, এই টাইমে বেরোবো, সেরকমই ব্যাপার।
এটাতে কি হলো, কাজগুলোকে বুঝিয়ে দিতে সাহায্য করে। আর হলো এখানে আমাদের কি হয়ে থাকে, শৃঙ্খলা ঠিকঠাক ধরে রাখে। আর আমাদের স্টেপ বাই স্টেপ গাইড করে, এটা ঠিকঠাক আচরণ নির্দেশ মেনে চলা বোঝায়। এটা বদলানো যায়, আর এটা আমাদের কি বদলানো যায় না। মানে আমি পদ্ধতির কথা বলছি, বদলাতে পারে কিন্তু নিয়ম আমাদের সাধারণত বদলায় না। যে সকালবেলা আসতে হবে এই টাইমের মধ্যে, যেরকম উদাহরণ বলছে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি ধাপে ধাপে নির্দেশনা, এটা পদ্ধতি। আর নিয়মের মধ্যে কি সকল কর্মচারীকে সকাল 9টার মধ্যে আসতে হবে, এই ব্যাপারটা ঠিক আছে। বোঝা গেল? তাহলে এইটাই হলো সিম্পল ব্যাপার আমাদের জন্য ব্যবস্থাপনা। এবার হেনরি ফিয়ালের যে 14টা ব্যবস্থাপনার নীতি বলেছে সেটা আমরা দেখে নিই। যেরকম কাজের ভাগ করা বা ডিভিশন অফ ওয়ার্ক, ধর একটা খেলনা বানানো আমাদের কোম্পানি আছে, বা একটা ক্রিকেট ব্যাট বানানোর কোম্পানি আছে, সেক্ষেত্রে যে কেউ হলো আমাদের হলো ব্যাটের জন্য শেপিং করছে, উডটাকে গ্রিপিং করছে, ঠিকঠাক ভাবে বাইন্ডিং করছে, ঠিক আছে। তো এইগুলো আমাদের একটা কাজের ভাগ করা বোঝায়। বড় বড় আদেশ দিতে হবে, ঠিক আছে, এবং তার দায়িত্বও নিতে হবে। আদেশ দেওয়ার ক্ষমতা থাকবে এবং সেই আদেশ দেওয়ার জন্য তাকে দায়িত্বও নিতে হবে, যে আমরা এবার থেকে হলো কাশ্মীরি উইলোর বদলে ইংলিশ উইলোর ব্যাট বানাবো। তো সেটার জন্য তার হলো যে আমরা আদেশটা দিলাম এবং সেটার কি দায়িত্বও পালন করতে হবে। ডিসিপ্লিন থাকতে হবে, নির্দিষ্ট নিয়ম মেনে চলা। অর্গানাইজেশনের মধ্যে আমরা স্কুল অফিসে যেরকম নিয়ম থাকে সেরকম এখানেও থাকতে হবে, ঠিক আছে। আরেকটা কি আছে, ইউনিটি অফ কমান্ড। মানে একজন সব থেকে যে টপ লেভেলে ধরো লোক আছে, সে হলো তার অধস্তন ব্যক্তিকে কি করবে, আদেশ দেবে, ঠিক আছে। এটাকে কি বলা আছে, আদেশের ঐক্য। যেমন স্কুলের মধ্যে থাকে না যে একটা টিচার থাকে, ক্লাস টিচার, তিনি সমস্ত স্টুডেন্টদের আদেশ দেয়। আমি মোটামুটি একটা ওভারঅলে তোমাদের বোঝাচ্ছি ব্যাপারগুলো, ঠিক আছে। তারপর আছে আমাদের কি, নির্দেশনার ঐক্য। নির্দেশনার ঐক্য হলো আমাদের কি, যে ধরো একটা সমস্ত যে ব্যাট বানাতে হবে তার জন্য একটা নির্দিষ্ট আমাদের প্ল্যান মেনে চলতে হবে। যে আমরা এবার হলো কাশ্মীরি উইলোর ব্যাট বানাবো, তাহলে এক্ষেত্রে একটা নির্দিষ্ট প্ল্যান মেনে চলতে হবে। মানে একটাই লক্ষ্য আমরা করলাম এবং সেইটাকে পূরণ ফুলফিল করার জন্য নির্দিষ্ট প্ল্যান বা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আমরা চললাম। ওকে। আর প্রতিষ্ঠানের স্বার্থে সবসময় ঊর্ধ্ব থাকবে, কোনো ব্যক্তিগত স্বার্থে দিয়ে কেউ নিজের হলো স্পেসিফিক নিজের হলো ভাববে না যে হলো আমি হলো ছুটি যাব, বা আমি হলো আগে আমার এই কাজটা করে আমি বেরিয়ে যাবো। প্রতিষ্ঠানের কাজটাই সব থেকে বড় থাকবে। তারপর রেমুনারেশন, মানে সঠিক পারিশ্রমিক বা ন্যায্য বেতন থাকা দরকার। তারপর আছে কি, কেন্দ্রীকরণ। বড় সিদ্ধান্ত যে হলো মেন বস থাকবে তিনি নেবেন, এবং ছোট সিদ্ধান্তরা যে যা নিজেদের মধ্যে ভাগ করতে পারে। তারপর কি আছে, গ্যাং প্ল্যাঙ্ক বা হলো স্কেলার চেন, এটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। মানে একটা ফ্লো থাকবে কাজে, যেরকম বস থাকবে, তার থেকে ম্যানেজারের কাছে যাবে, ম্যানেজার থেকে টিম লিডারের কাছে যাবে, তারপর কর্মী যাবে, তার অধস্তন যারা তার থেকে নিচু লেভেলে যারা কর্মী আছে, তারপর সেখান থেকে জরুরি ডিপার্টমেন্ট, এমার্জেন্সি ডিপার্টমেন্ট বা সরাসরি যোগাযোগ করা হবে। মানে সবাই একটা কি, সবার সাথে একটা স্ট্রাকচারে থাকবে। তারপর কি আছে, সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক মানুষকে কি আহ থাকতে হবে। মানে কোনো একটা স্পেসিফিক লোক, ধরো সে ব্যাটের ক্ষেত্রে হলো সে হলো শেপিং এর কাজ করে, সে সেখানে থাকবে। যে হলো আলাদা করে কোনো কিছু স্টিকার লাগাচ্ছে, সে ওইখানে থাকবে না। স্পেসিফিক ডিপার্টমেন্টের জন্য স্পেসিফিক থাকবে। এবং সবার সাথে ন্যায়সঙ্গত সঠিকভাবে ঠিকঠাকভাবে আচরণ করতে হবে, কোনো পার্সিয়ালিটি করা যাবে না। এবং রোজ রোজ কর্মী বদলানো যাবে না, তাদের চাকরিটাকে দীর্ঘমেয়াদী করতে হবে। এবং নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া আনতে হবে। যেরকম আমরা প্রথমে কাশ্মীর উইলো বানাচ্ছিলাম, তবে ইংলিশ উইলো বানালাম। তারপর কেউ মঙ্গুস ব্যাট বানাতে শুরু করে, তোমরা অনেকে জানো মঙ্গুস ব্যাটও হয়ে থাকতো আগেকার টাইমে, ঠিক আছে। তারপর কি আছে, স্পিরিট দ্য কপস, মানে দলগত চেতনা। একজন এর জন্য সবাই এবং সবাই জন্য একজন, এমন একটা টিম স্পিরিট দরকার। মানে সবাই একসাথে অর্গানাইজ ভাবে আমরা কাজ করব, সবার মধ্যে ঐক্য সহযোগিতা এইটা থাকবে, ঠিক আছে। তো এইটাই হলো আমাদের কি, যে 14টা যে নীতি হেনরি ফিয়াল বলেছিলেন সেই ব্যাপারটা। এবং এইটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, এবং আমি চেষ্টা করলাম যতটা ইজি ভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া যায়। এবার আদেশ দানের ঐক্য এবং নির্দেশনার ঐক্য। আদেশ দান কি বলে, যে একজন বস থাকবে, এবং নির্দেশনা কি বলে, যে একটা নেতা থাকবে এবং একটা প্ল্যানের জন্য সবাই কাজ করবে। ওকে। আর একটা কর্মীর উপর নির্ভর করে আদেশের ঐক্য। আর হলো একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য সবাই কাজ করছে, মানে পুরো টিমের উপর নির্ভর করে। এর উদ্দেশ্য কি, বিভ্রান্তি এড়ানো, দ্বন্দ্ব এড়ানো। আর এর উদ্দেশ্য কি, লক্ষ্য পূরণের জন্য কাজ করা। এটা কি ব্যক্তি কেন্দ্রিক, আর এটা দলগতভাবে আমাদের করতে হবে। আর এর ফলাফল কি হয়, সঠিকভাবে কর্তৃত্ব, সঠিকভাবে দায়িত্ব, মানে একটা সঠিকভাবে অর্ডার দেওয়া, ঠিকঠাকভাবে কাজটাকে বের করে নেওয়া। আর এটা কি সবাই একত্রিত একটা নির্দিষ্ট কাজ যাতে সঠিকভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর কি আছে, ফেয়ালের ব্যবস্থাপনার সমালোচনা। এটা কি, অত্যন্ত সাধারণ, মানে আমরা বলতে পারি সমস্ত বিজনেসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে না। তারপর কি আছে, বদলানো মুশকিল। কিছু কিছু নিয়মগুলো আছে যেগুলো সবসময় বদলানো যায় না। ওকে। তো এইগুলো আছে তোমাদের বেশ কড়াকড়ি। যেমন মানে অধিক শাসনতান্ত্রিক মনোভাবের সৃষ্টি হতে, যেমন কোনো স্কুলের টিচার খুবই কড়া, তো তার ক্লাসে বাচ্চারা ভয়ে ভয়ে কাটিয়ে গেল, আর শিখতে পারলো না। এবং একটা ইমোশনও থাকা দরকার। যে ব্যবসার মধ্যে ইমোশন থাকবে না আমি বুঝতে পারছি, কিন্তু তবুও একটা সামাজিক এবং মানবিকভাবে একটা ইমোশন সব জায়গাতেই থাকে। যে কর্মচারীদের মন বোঝা এবং তাদের আবেগটাকে সম্মান করা, একটা নির্দিষ্ট কাজ অনেক দিন ধরে তাদের হলো চাপিয়ে না রাখা, যতই হচ্ছে না সেটাকে ভাগ করা নির্দিষ্ট কিছু কিছু গ্রুপের মধ্যে, ঠিক আছে। এই জিনিসগুলোকে করা, মানে রিজিডিটি থেকে মুক্ত, এইটা হওয়া দরকার। এটা তো সমালোচনার মধ্যে পড়ে, ঠিক আছে। এবং সাংস্কৃতিক পক্ষপাত বললাম, যে একটা নির্দিষ্ট কালচারের মধ্যে বিভিন্ন কর্পোরেট কালচার থাকে, নির্দিষ্ট সংস্থার কালচার অন্য সবসময় সমস্ত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। সে কোথায় খুব হার্শ ভাবে সব কাজ করিয়ে নেওয়া হয়।
সেখানে হচ্ছে, সবাই ভালো কাজ করছে। কিন্তু একটা কোম্পানির মধ্যে সেই জিনিসটা যখন আমরা প্রয়োগ করতে যাচ্ছি, সেখানকার যারা কর্মচারীরা আছে তারা এটাতে অতটা ভালো বোধ করছে না। তাদের দ্বারা কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে? আরেকটা কি আছে যে প্রযুক্তি এবং বাজারের দ্রুত পরিবর্তনের সাথে, সাথে খাপ খাওয়ানোর উপযোগিতা এই নীতিগুলির মধ্যে সীমিত। মানে অনেক কিছু নতুন নিয়ম আসছে, ধরো এআই আছে। কথার কথা বলছি, কোনো একটা কোম্পানির মধ্যে এআই প্রয়োগ করা যাচ্ছে না। কেন? তাদের ওটা নির্দিষ্ট কোনো মানুষ দিয়েই কাজ করাতে হবে। এরকম ধরো ভাবনা চিন্তা আছে। সেইগুলো তার হলো ক্রিটিসিজম এর মধ্যে পড়ছে। তারপর কি আছে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এইটাকে এফ.ডব্লিউ. টেলরের জনক ছিলেন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছে বুদ্ধি, হিসাব, বিজ্ঞান দিয়ে কাজ করে যাতে আমরা ভুল কম করি, কাজ বেশি হয়, ভালোভাবে আমরা কাজটাকে বার করে নিতে পারি, খরচ কমানো যায়। ওকে? আর হেনরি ফেয়ালকে কি বলা হচ্ছে? ব্যবস্থাপনার আদিগুরু বলা হতো এবং এফ.ডব্লিউ. টেলরকে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের জনক বলা হতো। তিনি ব্যবস্থাপনাকে একটু প্রক্রিয়া হিসাবে দেখতেন এবং নীতিগুলোর মধ্যে বেশি দক্ষতা দিয়েছিলেন। কিন্তু আমাদের এখানে এফ.ডব্লিউ. টেলর তিনি হলো বৈজ্ঞানিকভাবে কাজটাকে বের করার জন্য বেশি দক্ষতা দিয়েছেন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা একটা পদ্ধতিগত ব্যবস্থাপনা কৌশল যেখানে বৈজ্ঞানিক বিশ্লেষণ ব্যবহার করে কাজের উন্নতি, কর্মচারীদের সঠিকভাবে নির্বাচন ইত্যাদি করা হয়ে থাকে। এর বৈশিষ্ট্য কি? এর হলো আমাদের কি হয়ে থাকে? কাজের বৈজ্ঞানিক বিশ্লেষণ মানে টাইম স্টাডি, মোশন স্টাডি করা হয়। টাইম স্টাডি, মোশন স্টাডি মানে হলো যে কোনো একটা কাজ করতে কতক্ষণ সময় লাগে। মোশন স্টাডি মানে একটা কাজ ধরো আমি একটা বারবার করে একটা জায়গার মধ্যে লিখছি। ঠিক আছে? কোনো একটা কাজ করছি, লিখছি। সেটা কত সাইজ আছে ইত্যাদি বা কতটা হলো তার মেজারমেন্ট আছে, এই সমস্ত কোনো একটা কাজ করছি, কোনো একটা মেশিন বানাচ্ছি ইত্যাদি। তো আমি যেখানে লিখছি বোর্ড লাগানো সেটা দূরে আছে। আমি যেখানে কাজ করি ধরো ৪-৫ পা হেঁটে আমাকে যেতে হচ্ছে। আমি কি করলাম? সেখানে একটা আ ধরো একটা পেপার নিয়ে এসে মানে আমি বলছি আমি ধরো এই জিনিসটাকে ম্যানেজ করছি। যে কাজ করছে তার সামনে একটা পেপার এনে রেখে দিলাম। তাহলে কি হলো? তাকে বারবার আর উঠে আর যেতে হলো না। সে কি ইজিলি তার সামনে পেয়ে গেল। এটাকে বলে কি মোশন স্টাডি মানে আননেসেসারি মুভমেন্ট কমানো। ওকে? একটা স্ট্যান্ডার্ডাইজেশন করা যে সমস্ত ধরো ব্যাটের সাইজ একটা নির্দিষ্টভাবে নিয়ম অনুযায়ী হোক, সমস্ত এজ গ্রুপের জন্য একটা নির্দিষ্ট ব্যাটের সাইজ হয়ে থাকে, একটা নির্দিষ্ট লেবেলিং করা। কাজটাকে ভাগ করে দেওয়া, যোগ্য লোককে যোগ্যভাবে কাজ দেওয়া, দক্ষতা ভিত্তিক প্রদান। ঠিক আছে? ইনসেনটিভ দেওয়া। সেই অনুযায়ী আমাদের যারা কস্টিং আছে তারাও জানে হলো টেলারের বিভিন্নভাবে ইনসেনটিভ স্কিম আছে ওইটা। দক্ষতার উপর জোর দেওয়া। পদ্ধতিগত পরিকল্পনা নিয়ন্ত্রণ মানে কোন মানে যে হলো বেশি পরিমাণ খেলনা বানাবে ইত্যাদি যেরকমভাবে টাকা পাচ্ছে সেরকমই কোনো স্পেসিফিক প্রসেসে আমরা কাজটাকে বার করে নিতে পারবো এবং অনুমান ভিত্তিক না তথ্যের উপর নির্ভর করে কাজগুলোকে করা। ঠিক আছে? তো এইটা হলো টোটাল আমাদের কি এর বৈশিষ্ট্য। এর আর সুবিধা কি? এটা কি আমাদের প্রোডাক্টিভিটি বাড়ায়, মানে উৎপাদনশীলতা বৃদ্ধি করে, অপচয় কমায়, কর্মীরা ট্রেনিং পায়, নতুন, নতুন কাজ শেখার সুযোগ পায়, পরিষ্কারভাবে কাজ হয়, কাজের মান উন্নতি হয়, কর্মীরাও খুশি থাকে, উৎসাহ প্রদান হয়ে থাকে এইগুলো। তারপর আছে কি এর অসুবিধাসমূহ। এটা কি হয় আমাদের কি শুধু কাজ দেখে কেউ ক্লান্ত কিনা সেটা দেখা হয় না। কারণ বৈজ্ঞানিকভাবে লজিকের উপর কোন ব্যবহার হচ্ছে। মানে হিউম্যান ভাবে কোনো কিছু দেখা হচ্ছে না। একঘেয়ে কাজ হয়ে যায়, বোরিং হয়ে যায় ব্যাপারটা। একই রকম কাজ বারবার করতে মন চায় না। স্বাধীনভাবে ভাবার সুযোগ কম থাকে, নিজের কোনো ভাবনা চিন্তার সুযোগ কম থাকে, যেটা ওই নীতি নির্ধারণ করা আছে সেই অনুযায়ী আমাদের করতে হয়। সংখ্যা বাড়ে কিন্তু অনেক সময় কোয়ালিটি কমে যেতে পারে এবং সব জায়গায় চলে না এবং এর ফলে কি দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, অসন্তোষ দেখা দিতে পারে। ঠিক আছে? তো এইগুলো আমাদের কি এর অসুবিধা। আর ট্রেলারের ব্যবস্থাপনার নীতিগুলো কি বৈজ্ঞানিকভাবে কাজ করতে হবে। যেমন ধরো চকলেট বানাতে কত মিনিট লাগে সেটা স্টপওয়াচ দিয়ে মেপে দেখা। এবার সবাই মিলেমিশে কাজ করা, কারোর মধ্যে ঝগড়া ইত্যাদি দ্বন্দ্ব নয়, সব একসাথে কাজ করা, টিমের মধ্যে কাজ করা, নিজেদের স্বার্থ থেকে হলো প্রতিষ্ঠানের স্বার্থের উপর বেশি জোর দেওয়া, সহযোগিতা করা সবার সাথে। ঠিক আছে? কর্মীদের উন্নয়ন মানে সবাই আপস্কিলিং করা জিনিসের সাথে, সাথে বৈজ্ঞানিকভাবে জিনিসপত্র যেগুলো আমরা আনছি সেগুলো বৈজ্ঞানিক মানে সায়েন্টিফিক্যালি ব্যাকড থাকা দরকার, সেগুলো উন্নত হওয়া দরকার। বৈজ্ঞানিকভাবে হলো কাজটাকে নির্বাচন করা, প্রশিক্ষণ দেওয়া। ঠিক আছে? তো সবথেকে ভালো কে কোন ব্যক্তিটা যোগ্য সেই অনুযায়ী সবাইকে কাজে রাখা, কাজ ভাগ করে যাওয়া, বেশি বানানো, কম নষ্ট করা, একই নিয়মে একটা স্ট্যান্ডার্ড ভাবে একইভাবে একই নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট প্রোডাক্ট যেরকম ভাবে থাকে সেই অনুযায়ী আমাদের কাজ হয়। যাতে বোঝা যায় এটা হলো আমাদের ব্র্যান্ডের হলো একটা প্রোডাক্ট। বোঝা যায় না? কিছু, কিছু দেখলে ফোন দেখলে কিছু প্যাকেটিং দেখলে বোঝাই যায় যে হলো এটা আমাদের একটা নির্দিষ্ট ব্র্যান্ডের। তো এই জিনিসগুলো। ওকে? তো এইগুলো দেখতেই পাচ্ছ। এগুলোই বলছে যে বিরোধী নয়, ঐক্য, অনুমান নয়, বিজ্ঞান, কর্মীদের উন্নয়ন করা, বৈজ্ঞানিক নির্বাচন, প্রশিক্ষণ এইগুলো। কি আছে? টাইম স্টাডি আর মোশন স্টাডি। টাইম স্টাডি মানে একটা কাজ করতে কত সময় লাগছে। আর মোশন স্টাডি মানে যে শারীরিকভাবে কত সময় লাগে। মানে ওই যেটা বললাম যে আননেসেসারি গতিবিধি কমানো। মানে আমি একটা জায়গার মধ্যে কোনো একটা কাজ করছি, কিছু মেজারমেন্ট লিখতে হচ্ছে। সেটা বারবার উঠে গিয়ে আমি বোর্ডের মধ্যে লিখছি। ঠিক আছে? কিন্তু আমি কি করলাম? মানে আমি মানে বলতে চাইছি কোনো ম্যানেজার কি করলো? সেখানে একটা পেন দিয়ে দিল যে ব্যক্তিটা কাজ করছে। সে আর বারবার উঠে গেল না। সে কি করলো? ওইখানেই কাজ করলো, ওইখানে লিখলো। এর ফলে কি এক্সট্রা সময় নষ্ট হলো। ওকে? তো এই জিনিসটাই বলছে স্টপ ওয়াচ এর ব্যবহার করা হয়, ভিডিও ডায়াগ্রাম এটা দেখা হয় মোশন স্টাডির ক্ষেত্রে। আর এটা কি হয়? মানদণ্ড নির্ধারণ, কর্মদক্ষতা মাপা হয়ে থাকে সময়। এটাতে কি হয়? কাজের নতুন পরিকল্পনা করা হয় এবং আ অপ্রয়োজনীয় জিনিসপত্র, অপ্রয়োজনীয় গতিবিধি কমানো হয়ে থাকে। আর এক্ষেত্রে আমরা স্টপ ওয়াচ, টাইম ওয়াচ এসব ব্যবহার করতে পারি। এগুলোই তো আছে। ঠিক আছে? ওভারঅল এইটা আমাদের টাইম স্টাডি এবং মোশন স্টাডি আছে। আমাদের জাস্ট এইটুখানি মনে রাখতে হবে, টাইম স্টাডি আমাদের কি করে যে হলো কত সময় লাগছে এবং মোশন স্টাডি কি আমাদের হাত পা কতটা নড়ছে। মানে যেটার জন্য আমাদের কি সময় বেশি লাগে এটাকে কমানো, মানে আইডিয়াল টাইম কমানো। ওকে? তারপর টেলারের ব্যবস্থাপনার মধ্যে কি, কি ছিল? আ যেটা আমরা দেখলাম যে টাইম স্টাডি ছিল, মোশন স্টাডি ছিল, স্ট্যান্ডার্ডাইজেশন, কাজের বিভাজন, বৈজ্ঞানিক কাজের নকশা বানানো। তারপর আমাদের কি আছে টেলারের ব্যবস্থাপনা, ফেয়ালের ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। টেলার কি করছে আমাদের
কাজের দক্ষতা এবং কর্মীদের উপর। আর ফেয়াল আমাদের কি পুরো প্রতিষ্ঠানটার উপর, মানে পুরো অফিসটা ওভারঅল একটা নিয়ম চলবে। এটা কি টাইম স্টাডি, ইমোশনাল স্টাডি, এই সমস্ত কিছু উপর নির্ভর করছে। এটা কি নীতি, মানে নেতৃত্ব দিতে হবে, ঠিকঠাক ভাবে নির্দেশনার সাথে কাজ হবে। এটা মেনলি কি নিচু স্তরের কর্মীদের উপর ফোকাস করছে, এটা উচ্চ স্তরে, কারণ ওটা প্রশাসনিক ভিত্তিক। আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে পার্থক্য আগের চ্যাপ্টারে। মানে এটাতে কি করা হচ্ছে, এটাতে হলো ওভারঅল যে এই একটা নির্দিষ্ট সময় আসবে, এই টাইমে বেরোবে, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলবে। আর এটা কি বলছে, বৈজ্ঞানিকটা বলছে যে আমাদের সঠিকভাবে তাড়াতাড়ি করে কাজ অল্প অপচয় করে বের করে নিতে হবে। ঠিক আছে। আর এটাতে হলো আমাদের টাকা দিয়ে উৎসাহিত করা। আর এখানে কি হলো, নেতৃত্ব দিয়ে দলগতভাবে এইভাবে উৎসাহিত করা। এটা আমাদের মেনলি হলো কারখানা ভিত্তিক কাজ বার করার জন্য। আর এটা হলো সমস্ত ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। আর এদের মধ্যে সিমিলারিটিস কি, সবাই চাইতো যে কাজ ভালো হোক, তার দক্ষতা বৃদ্ধি হোক, পরিকল্পনা জরুরি আছে। সবাই একসাথে টিমে কাজ করে এবং কর্মীদের উৎসাহ হয়, মানে কর্মীরা উৎসাহিত থাকে কাজ করার জন্য। এইগুলো তাদের মধ্যে সিমিলারিটিস ছিল। কিন্তু বৈজ্ঞানিক জিনিস, মানে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যেটা করেছিল হলো আমাদের টেলরের ক্ষেত্রে, তিনি কি করেছিলেন যে কত কম সময়ের মধ্যে আমরা কাজ বার করতে পারি, অপচয় ছাড়া ভালোভাবে কাজ হয়। আর ফেয়াল কি ওভারঅল যে আমাদের অর্গানাইজেশনের যে টোটাল যে হলো নিয়ম নীতি, সঠিকভাবে কাজ বার করা, এগুলোর উপর বেশি ধ্যান দিয়েছিলেন। বলতে পারি যে বিজ্ঞান দিয়ে কাজ করো, সময় নষ্ট করো না। আর ফেয়ালের ক্ষেত্রে কি হয়েছিল, নিয়ম মেনে চলো এবং সঠিকভাবে কাজ করে আমাদের প্রতিষ্ঠানটাকে সুন্দর করে তোলো, এইটাই। আর ডিসিমিলারিটিস কি ছিল, এটার ক্ষেত্রে হলো আমাদের কর্মদক্ষতার উপর ধ্যান দিচ্ছিল। আর এটাতে কি হলো, প্রতিষ্ঠানের উপর। এটা নিম্ন পর্যায়ে, যেটা পার্থক্য ছিল ওইটাই আমাদেরকে ডিসিমিলারিটিস আলাদাভাবে দেখার দরকার নেই। ওকে। তো এইটাই ছিল আমাদের কি সেকেন্ড চ্যাপ্টারটা। আমি এটাকে যতটা বললাম ক্রিস এবং শর্ট করে তোমাদের পরীক্ষা সামনে সেই অনুযায়ী বানিয়ে দিলাম। এরপরেও চ্যাপ্টারগুলো চলে আসবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।